আই এম সরি ভাইয়া। ও এসব নিয়ে আর কখনো ভাববে না, এটা আমি দেখব। সমুদ্র শান্তভাবে বলল, লিসেন নীল, আমার প্রিন্সেসের পুরো রেসপন্সিবিলিটি তোমাকে দিচ্ছি। ওর কিছু হলে আমি কি করবো আমি জানি না, বাট ভাইয়া কেন ওয়ান না শুয়ে শ্যুট করে ফেলবে তোমাকে। তোমার কাছে ওর কোনো ভ্যালু না থাকতে পারে, বাট ও আমার কাছে কি সেটা তোমাকে বোঝানো যাবে না। তাই আমি লাস্টবারের মতো ওয়ার্নিং করছি। আই হোপ। ওকে। নীল সমুদ্রের কেবিন থেকে বেরিয়ে পিয়ালের সাথে দেখা হলো, কারণ পিয়ালও একজন ডক্টর। আরে নীল, তুই এখানে? কার কি হয়েছে? এক সেকেন্ড, তুই সাইকিয়াট্রিস্টের রুম থেকে বেরোলি কেন? এত কোশ্চেন একসাথে, অ্যান্সার দেবো কোনটার? একটা একটা করে বল। ওকে। ফার্স্ট, ডক্টর সমুদ্রের সাথে দেখা করতে এসেছিলাম। সেকেন্ড, কারো কিছু হয়নি। থার্ড, এখান থেকে বের হয়েছি কারণ ডক্টর সমুদ্র মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফের ফ্রেন্ড। পিয়াল ভ্রু কুচকে নীলের দিকে তাকালো। নীল হাঁটতে হাঁটতে সব খুলে বলল। ও, এবার বুঝেছি। ওকে, এবার আমি আসছি, রাতে দেখা হবে। ওকে, বাই। এক কাপ কফি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নীল। অনেকভাবে ডিসিশন নিয়ে নিয়েছে ও নীল পরীকে ভুলে রাজশ্রীকে অ্যাকসেপ্ট করবে। ভোলার কথা মনে হলে বুকে চিনচিন ব্যথা অনুভব করে নীলের, কিন্তু কিছুই করার নাই। রাজি তো এখন অন্যের স্ত্রী, ওকে নিয়ে ভাবাও তো এখন পাপ। তবুও পাগল মন কিছুই বুঝতে চায় না। যখন একা থাকে তখন সব বেশি বেশি করে মনে পড়ে, বাট রাজশ্রী যখন কাছে থাকে রাঁচির কথা একদম ভুলে যায়। কিন্তু কেন? নীল একটা দীর্ঘশ্বাস ফেলে কফির মগে চুমুক দিল। আজ সকালের কথা ভাবছে নীল। ওর অফিসের একজন এমপ্লয়ি ফাইল দেখতে দেখতে হাঁটছিল। নীল অফিসে এসেছে, দেখেনি সে। হঠাৎ নীলের সাথে মেয়েটার ধাক্কা লাগে। মেয়েটি পড়ে যাবে ভেবে নীল মেয়েটির হাত ধরে পড়া থেকে বাঁচিয়ে দেয়। মেয়েটি থ্যাঙ্কস অ্যান্ড সরি বলে নিজের ডেস্কে বসে কাজ করতে থাকে। নীলও এসব ভুলে ওর কেবিনে গিয়ে কাজ করা শুরু করে। হঠাৎ দুপুরে কোথা থেকে রাজশ্রী এসে মেয়েটাকে চড় মেরে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। আর নীলের কেবিলে গিয়ে রেগে চিৎকার করে বলল, আজ থেকে কোনো মেয়ে এমপ্লয় এই অফিসে আসবে না। এক্ষুনি সবাইকে অফিস থেকে বের করে দাও। মানে এগুলো কি বলছো? যা বলছি তাই করো। মেয়েটার ভাগ্য ভালো তোমাকে টাচ করেও ওর হাত অক্ষত আছে। আজকের ভেতর সব মেয়েকে এই অফিস থেকে বের করে না দিলে এই অফিসের সব মেয়ের হাত কেটে ফেলবো আমি, খুনও করতে পারি। নিষ্পাপ মুখ মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। রাজশ্রীর রাগ দেখে ওই অফিসে থেকে অন্য অফিসের সব মেয়েদের ট্রান্সফার করে দেয় নীল। রাজশ্রীকে এর থেকে বেশি রাগিয়ে দিলে অনেক ভয়ঙ্কর কিছু করতে পারে। ওকে তো বিশ্বাস নেই। রাজশ্রীর রাগ কমছেই না দেখে নীল সমুদ্রের ফোন দিয়ে সব বলে। আর সমুদ্রের সাথে সাথে অফিসে এসে রাজশ্রীকে সাথে করে নিয়ে চলে যায়। এখনও হয়তো সমুদ্রের কাছে আছে রাজশ্রী। নীলের কফি শেষ হতে রুমে ঢুকে দেখে রাজশ্রী। নীল বেলকনি থেকে রুমে ঢুকে কফির মগ টেবিলের উপর রেখে বলল, রাগ কমেছে? রাজশ্রী সোফায় বসে বলল, এই ফার্স্ট কোনো মেয়ে তোমাকে টাচ করেও বেঁচে গেল, বাট এর পরের বার বাঁচবে না। সো বি কেয়ারফুল। বাট ওর তো কোনো দোষ ছিল না, হাত তো আমি ধরেছিলাম। রাজশ্রীর রক্তবর্ণ চোখে নীলের দিকে তাকালো। নীল সেটা কেয়ার না করে রাজশ্রীর পাশে গিয়ে বসলো। তারপর রাজশ্রীর এক হাতে নিজের হাতের মুঠো নিয়ে বলল, ভয় তো আমাকে হারিয়ে ফেলার, রাইট? আই প্রমিস আমি তোমারই থাকবো, আর কারো হব না। রাজশ্রী সন্দেহের দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় অন্য কোনো প্ল্যান নেই তো? আবার আমাকে বোকা বানাতে চাচ্ছ? নীল মুচকি হেসে মাথা নাড়ল। তারপর রাজশ্রীর এক হাত দিয়ে গাল ধরে বলল, পাগলামি ছেড়ে দাও প্লিজ, আমাকে নিয়ে তোমার আর ভয় পেতে হবে না। রাজশ্রীর রাগ মুহূর্তে গায়েব হয়ে গেল। শান্ত দৃষ্টিতে নীলের দিকে তাকালো। নীল রাজশ্রীর মাথা নিজের বুকে চেপে ধরে বলল, অনেক ভেবেছি, আমাদের রিলেশনটাকে একটা চান্স দেওয়া উচিত। আর তুমি তো কখনো আমাকে ছাড়বেও না, তাহলে আর এই দূরত্ব কেন? খুশিতে রাজশ্রী নীলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানি না আজকের মতো খুশি আর কবে হয়েছে, বা কখনো হয়েছে কিনা। নীল, আমাকে কখনো ধোকা দিও না প্লিজ, সহ্য করতে পারবো না। দেব না ধোকা। নীলের ভালোবাসা পেয়ে আস্তে আস্তে সব পাগলামি ছেড়ে দেয় রাজশ্রী। সুস্থ হতে শুরু করে। ওর কাছে যত গান ছিল সব সমুদ্রকে দিয়ে দেয়। নীল ছাড়া এখন আর কিছুই বুঝতে চায় না। সারাক্ষণ নীল নীল আর নীল। সমুদ্র রাজশ্রীকে হ্যাপি দেখে কিছুটা নিশ্চিত হয়, বাট ভয় থেকেই যায়। এই খুশিতে আবার কারো নজর লেগে যাবে না তো? নীলিমা, সৌরভ ওরা অনেক ভালোবাসে রাজশ্রীকে। নীলকে পেয়েও সব স্বপ্ন পূরণ হয়ে যায়।
যে বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতে কষ্ট পেত, সেই কষ্ট নীলিমা আর সৌরভের ভালোবাসায় মুছে গেছে। অন্যদিকে সুমন অনেকবার রাজশ্রীর সাথে কথা বলার চেষ্টা করেছে, ক্ষমা চেয়েছে, আর রাজশ্রী সুমনের কোনো কথা শোনেনি। শুধু একটা কথাই বলেছে, ক্ষমা করব আপনাকে, শুধু একবার বলে দিন আমার বাবা মাকে, বেঁচে আছে না মারা গেছে, আর বেঁচে থাকলে কেন ওরা আমাকে আপনার কাছে দিয়ে গেলেন? আমি কি এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম তাদের কাছে? রাজশ্রী এই কথাগুলো শুনে সুমন খুব কষ্ট পেত, কিছু বলতে পারতো না, চলে যেত রাজশ্রীর সামনে থেকে। রাতে নীল বিছানায় আধাশোয়া হয়ে ল্যাপটপে এডিটিং করে কাজ করছে। রাজশ্রী রুমে এসে নীলের কোল থেকে ল্যাপটপ নিচে নামিয়ে শুয়ে পড়ল। নীল মুচকি হেসে রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ চুপ থেকে নীল বলল, শ্রী, হুম। একটা কথা রাখবে? কি? প্রমিস করো। প্রমিস করতে হবে না, আমি তোমার সব কথা রাখবো, যা বলবে তাই করব। আঙ্কেলকে মাফ করা যায় না? রাজশ্রী এবার মাথা তুলে নীলের দিকে তাকালো। তোমার বাবা, মানছি উনি তোমার নিজের বাবা না, বাট তোমাকে কিন্তু খুব ভালোবাসেন। তোমাদের মধ্যে কি হয়েছে জানি না, বাট কেউ এত বড় ভুলও করতে পারে না যার ক্ষমা নেই। রাজশ্রীর ডিকশনারিতে ক্ষমা ওয়ার্ডটাই নেই, আর যা বলবো তাই করব, বাট ওই ফ্যামিলির সাথে কোনো রিলেশন রাখার কথা বলবে না। রিলেশন রাখতে তো বলছি না, শুধু বলছি আঙ্কেলকে মাফ করে অ্যাকসেপ্ট করে নাও। উনি তোমাকে আবার নিজের মেয়ের মতো কাছে চান। রাজশ্রী কিছু না বলে নীলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সুমন নীলের সাথে এটা নিয়ে কথা বলছিল। ওনার অসহায় মুখটা দেখে নীলেরও খুব খারাপ লাগছে। তার রাজশ্রীর সাথে আজ কথা বলল, বাট নীল তো ভুলে গিয়েছিল এই মেয়ে যা জেদি, ও কেন স্বয়ং ঈশ্বর এসে বললেও মানবে না। সুমন অফিস থেকে ফিরে ড্রয়িং রুমের কাছে আসতে দেখলো রিমি কারোর সাথে কথা বলছে। সুমনের উল্টো হয়ে থাকার কারণে দেখা যাচ্ছে না লোকটাকে। রিমি, রিমি সুমনের দিকে তাকালো। উনি কে? লোকটা দাঁড়িয়ে ঘুরে সুমনের দিকে তাকালো। তাকাতে সুমনের শান্ত মুখটা রাগে লাল হয়ে গেল। তুই কেমন আছিস? তুই এখানে কি করছিস? আমি আমার বোনের সাথে দেখা করতে এসেছি। রবিন, বোনের সাথে আমার বাড়ির বাইরে দেখা করবি? আমার বাড়ির ভেতরে ঢোকার সাহস কি করে ফেলি? তুই এত রেগে যাচ্ছিস কেন? কেন রেখে যাচ্ছি এটা তুই জিজ্ঞেস করছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর রিমি ভাইয়ের সাথে দেখা করতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে দেখা করবি। আর কখনো ওকে আমার বাড়িতে দেখলে তোমাকেও এই বাড়ি থেকে বের করে দেব। এই ভাই বোনের জন্য আমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেল। সুমন রেগে উপরে উঠে গেল। রবিন সুমনের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিমির চোখে টপটপ করে পানি পড়ছে। আমি আসি রে, বাসায় গিয়ে দেখা করে নিস। ভাইয়া, আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি আর এখানে থাকবো না। এসব বলিস না, সুমন একা হয়ে যাবে তো। তুই যা ওর কাছে, অনেক রেগে আছে, শান্ত কর, আমি আসছি। রবিন রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। রিমি রুমে গিয়ে দেখে সুমন রেগে ফ্লাওয়ার পট ভেঙে ফেলেছে। রিমি ভয় আর সুমনের সামনে গেল না, রাগ শান্ত হলে কথা বলবে। রাজশ্রীও চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, আরও সামনে তবু মাথা নিচু করে আছে। রাজশ্রী আঙুলে পেন্সিল ঘুরিয়ে ঘুরিয়ে বলল, হোয়াট হ্যাপেন তপু? 1 ঘন্টা ধরে কিছু বলবে বলে বসে আছো, বাট কিছুই বলছো না। অ্যাকচুয়ালি ম্যাম, হুম, বলো। আসলে না মানে না মানে আসলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস? যা বলার কোনো হেজিটেট ছাড়াই বলে ফেলো, আর কিছুক্ষণ পর একটা মিটিংয়ে ভুলে গেছো। দরজায় দাঁড়িয়ে সমুদ্র বলল। ও ইন্ডিয়া ব্যাক করতে চায় প্রিন্সেস। মানে? সমুদ্র হেসে বলল, মানে আমাদের টপু সাহেব বিয়ে করতে চান। বাড়ি থেকে ফোন করে বলেছে ওর জন্য বউ দেখা হয়েছে, এবার জলদি বাড়ি ফিরে যেতে। হোয়াট? বিয়ে? বিয়ে কেন? ও করবে না? বয়স তো অনেক হলো। কেন ও বিয়ে করবে? তোরও তো বিয়ের বয়স চলে যাচ্ছে, তুইও তো করিসনি, তাহলে ও কেন করবে? একদম বিয়ে করবে না। তবু কাঁদো কাঁদো মুখ নিয়ে সমুদ্রের দিকে তাকালো। বিয়ে করতে পারবে না? তাহলে কি সারা জীবন সিঙ্গেল থাকতে হবে? সমুদ্র রাজশ্রীর কাছে এসে ওর মাথা জড়িয়ে ধরে বলল, আমার বিষয়টা আলাদা শ্রী। কেন তবু কি আটকে রাখছি? 1.5 বছর ধরে তো তোর সাথে এই দেশে আছে ওর ফ্যামিলিকে ছেড়ে, এবার ওকে যেতে দে। আমি তো আছি তোর সাথে। ও কোথাও যাবে না। তপু না থাকলে আমার কাজ কে করে দিবে? আর তুই জানিস না, তপু ছাড়া কাউকে আমি বিশ্বাস করতে পারি না।
আমি আছি তো। তোকে দিয়ে এসব হবে না। তপু যাবে না মানে যাবে না, আর বিয়েও করতে পারবে না। ইটস মাই ফাইনাল ডিসিশন। তুই কেন বিয়ে করলি? রাজশ্রী ভ্রু কুচকে সমুদ্রের দিকে তাকালো। বেচারা খুব আশা নিয়ে এসেছি তোর কাছে, নিরাশ করিস না। খুব জলদি ও বউ নিয়ে এখানে চলে আসবে, রাইট তপু? ইয়েস স্যার। না মানে না, আমি ওকে যাওয়ার পারমিশন দেব না। শ্রী, তুই ওকে যেতে না দিলে কিন্তু আমি চলে যাব, আর তুই জানিস আমাকে তুই আটকাতে পারবি না। রাজশ্রী রেগে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র রাজশ্রীর গাল ধরে বলল, যেতে দে প্লিজ। ওকে। ওকে শুনেই তপুর মুখে হাসি ফুটে উঠল। যাক, ওকে সিঙ্গেল মরতে হবে না। থ্যাংক ইউ ম্যাম। বলেই দৌড় দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আর সমুদ্র হেসে দেয়। তখনই দরজায় কেউ নক করে। সমুদ্র রাজশ্রী দুজনই দরজার দিকে তাকায়। নীল দাঁড়িয়ে আছে। তুমি নক করছো কেন? ভিতরে এসো। কি অবস্থা নীল, এই জেন্ডারেস মেয়েকে হ্যান্ডেল করতে পারছো তো? এটা আমার থেকে ভালো তো আপনি জানবেন ভাইয়া। নীলের কথা শুনে সমুদ্র হেসে দিয়ে বলল, আচ্ছা শ্রী, আমি এখন আসছি, পরে কথা বলবো। আর একটু থাক না। নীল আছে তো? আমার তোদের দুইজনকে চাই। তোমার মিটিং? এই কারণেই তপুকে যেতে দিতে চাইনি। ও থাকলে আমার এসব নিয়ে ভাবতেই হয় না। তুমি যাও, আমি আর ভাইয়া তোমার জন্য এখানে বসেই ওয়েট করছি। তুই চলে যাবি না তো? না। ওকে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। রাজশ্রী রুম থেকে বেরিয়ে যায়। নীল সমুদ্রের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনি বিয়ে করেননি? সমুদ্র মৃদু হেসে বলল, বিয়ে করলে কি এতদিন এখানে থাকি? এখনো করেননি কেন? আছে কিছু কারণ। কি? এসব বাদ দাও। আর বিয়ে কি লাইফে সব? আমি আমার কাজ, শ্রী, বাবা মা, ভাইয়া সবাইকে নিয়ে বেশ আছি। পুরো লাইফ তো তাদেরকে পাবেন না, তখন তো একা হয়ে যাবেন। একা হবো কেন? প্রিয় মানুষগুলোর স্মৃতি তো আছে এর সাথে। কাউকে ভালোবাসেন? সমুদ্র কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। নীল বুঝলো আনসার পজিটিভ, আর কিছু বলল না। 1 ঘন্টা পর রাজশ্রী কেবিনে আসলো। সমুদ্র ফোনের কথা বলছে। হসপিটাল থেকে ফোন দিয়েছে। রাজশ্রী নীলের পাশে সোফায় গিয়ে বসলো। প্রিন্সেস, আমাকে এখন যেতে হবে, ফোন আসছে। কাজটা ছেড়ে দে। এখানে এসেও কাজ কাজ করছিস কেন? সব তোর জন্যই তো করেছি। আর একটা কথা, কাল ডিরেক্ট হসপিটালে চলে যাবি। কেন? গেলেই বুঝতে পারবি। আর নীল, তুমি ওকে নিয়ে আসবে। ওকে ভাইয়া। সমুদ্র চলে যায়। রাজশ্রী নীলকে নিয়ে বেরিয়ে পড়ে। কাজ নেই যখন এখানে থেকে কি করবে? কিছুক্ষণ ঘুরে লাঞ্চ করে সন্ধ্যায় বাসায় ফিরে সুমন একটা প্রেজেন্ট করছে। সব শেষ করে সবাইকে বিদায় দিয়ে রুম থেকে বের হবে, তখনই সামনে রবিন এসে দাঁড়ায়। সুমন ভ্রু কুচকে বলল, তুই এখনো এখানে? রবিন মুচকি হেসে বলল, তোর সাথে কথা বলতে এলাম, বাসায় তো যেতে মানা করলে, তাই এখানে চলে এলাম। তোকে আমি বলেছিলাম না আমার সাথে কথা বলার চেষ্টা না করতে? কেন এসেছিস আমার এখানে? আই জাস্ট হ্যাট ইউ। তোকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। চলে যা আমার সামনে থেকে, না হলে গার্ড ডাকতে বাধ্য হব। কেন এত রেগে আছিস আমার উপর? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম। ছিলি ফার্স্ট, নাও ইউ আর নট মাই বেস্ট ফ্রেন্ড, ইভেন ফ্রেন্ডই না তুই। আমার ভুলটা কি বলবি? তোর লজ্জা করে না আমাকে এটা জিজ্ঞেস করতে? এত বড় ভুল করে বলছিস ভুল কি? আমি সত্যিই জানি না কি করেছি আমি। আর জানতে হবে না, চলে যা প্লিজ আমার সামনে থেকে। আর তোর বোনের জন্য আমার লাইফটা জাস্ট নষ্ট হয়ে গেছে, সব হারিয়ে ফেলেছি। বেস্ট ফ্রেন্ডের মেয়ের সব। সুমন, তুই আমার বোনকে কেন ব্লেম করছিস? ভুলে যাবি না তুই ওকে ভালোবেসে বিয়ে করেছিলি। সেটা আমার সব থেকে বড় ভুল। ওকে চিনতে পারাটা ভুল। যে একটা ছোট বাচ্চাকে ভালোবাসতে পারে না, তাকে আমি কিভাবে ভালোবাসতাম সেটাই ভাবছি। এখানে রেমির দোষটা কোথায়? কোথা থেকে একটা বাচ্চাকে তুলে এনে রেমির কোলে দিয়ে বললি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতে? কার মেয়ে সেটাও বললি না, কার পাপের ফসল সেটাও তো জানি না। কোনো জারজ সন্তান। সুমন চিৎকার করে বলল, রবিন, আমার মেয়ের নামে আর একটা বাজে কথা বলবে? ভুলে যাবে না কখনো তুমি আমার ফ্রেন্ড ছিলে। বেরিয়ে যা আমার অফিস থেকে। আর কখনো আমার সামনেও আসবি না তুই। জাস্ট গেট লস্ট। রাগে সুমনের মুখ লাল হয়ে আছে। সুমন খুব ঠান্ডা মেজাজের মানুষ, বাট রেগে গেলে খুব ভয়ঙ্কর হয়ে যায়। সামনে কি বা কে সেটা দেখে না। তাই রবিন চুপচাপ চলে গেল অফিস থেকে। সুমন ওর কেবিনে ঢুকে ভাঙচুর শুরু করলো। কিছুক্ষণ পর রাগ ঠান্ডা হলো, আর ফোনে একটা ছবি বের করে ছবির দিকে তাকাতেই চোখ থেকে পানি পড়তে শুরু করলো। চোখের জল মুছে অফিস থেকে বেরিয়ে গেল। 5 দিন পর রাজশ্রী শার্টের হাতা ফোল্ড করছে,
আর নীল ব্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছে। একদম রেডি হয়ে নীলকে বলল, চলো। তুমি কখনো শাড়ি পরবে না? কেন? শাড়ি পরে তোমাকে কেমন লাগে দেখতে চাই। আমি কখনো জামাই পরিনি, আর পরবো শাড়ি? প্লিজ একদিন আমার জন্য শাড়ি পরবে। অন্য যা কিছু বলো, বাট এটা না প্লিজ। আমি আর কিচ্ছু চাই না, শুধু চাই তোমাকে শাড়িতে কেমন লাগে দেখতে। আমি এগুলো পরতে পারি না, আর পরলেও হয়তো কমফোর্টেবল ফিল করতে পারবো না, তাই আমি শাড়ি পরতে পারবো না। জাস্ট কিছুক্ষণের জন্য, একটু দেখে আবার চেঞ্জ করে ফেলবে। নো মিন্স নো, আর কিছু শুনতে চাই না, চলো। নীলের রাগ উঠলেও সেটা প্রকাশ করলো না, কারণ ও জানে নীলের রাগ দেখলে ওর উল্টা রাগ উঠে যাবে আর নিজেরই হয়তো ক্ষতি করতে চাইবে। রাজশ্রীকে দিয়ে বিশ্বাস নেই, ওর দ্বারা সব পসিবল। মুখ ভার করে অফিসে গেল। তপু না থাকায় এখন রাজশ্রীকে প্রতিদিন অফিস যেতে হয়। রাতে নীল একাই বাড়ি ফিরেছে। রাজশ্রী একা সন্ধ্যায় বাড়ি চলে আসে, আর নীল ওর ফ্রেন্ডদের সাথে মিট করে একটু লেট হয় বাসায় ফিরতে। রুমে গিয়ে দেখে লাইটস অফ। নীল লাইট জ্বালাতেই দেখে পুরো রুম খালি। রাজশ্রী কোথায়? শ্রী, কোথায় তুমি? নীল রুমে ঢুকে চারদিকে তাকালো। ওয়াশরুম দেখলো, রাজশ্রীকে পেল না। হঠাৎ বেলকনিতে চোখ গেল। হালকা আলোয় বোঝা যাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, চুলগুলো উঠছে। নীল আস্তে আস্তে ব্যালকনির দিকে এগিয়ে গেল। দেখলো শাড়ি পরা কোনো মেয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। হু আর ইউ? আর এখানে কি করছেন? মেয়েটি কিছুই বলল না, আগের মতোই দাঁড়িয়ে থাকলো। এই যে মিস। মিস নয়, মিসেস নীল চৌধুরী। মেয়েটি ঘুরতেই নীল একটা কারেন্টের শক খেলো। রাজশ্রী শাড়ি পরেছে, শাড়ি পরে চুল ছেড়ে দিয়েছে। মুখে কোনো মেকআপ নেই, শুধু ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে কাজল বা কপালে টিপও নেই, হাতে চুড়িও নেই। তবুও মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসেছে। নীল শাড়িতে একদম নীল পরি লাগছে। নীল পলক্ষীনভাবে তাকিয়ে আছে রাজশ্রীর দিকে। রাজশ্রী একদম নীলের সামনের দিকে দাঁড়িয়ে বলল, কি কি মিস্টার, কেমন লাগছে? মামুনি রেডি করিয়ে দিল। পুরো 2 ঘন্টা লেগেছে রেডি হতে। বারবার শাড়ি পায়ে বেঁধে যাচ্ছিল। শুধু তোমার জন্য আজকে শাড়ি পরলাম, সারপ্রাইজ দেবো বলে। রাজশ্রী কোনো কথাই নীলের কানে ঢুকছে না, শুধু তাকিয়ে দেখছে। এবার রাজশ্রী ভ্রু কুঁচকে বলল, আরে এইভাবে তাকিয়ে আছো কেন? কিছু তো বলো। হঠাৎ নীল কিছু না বলে রাজশ্রীকে কোলে তুলে নিল। রাজশ্রী অবাক হয়ে বলল, আমি তো পায়ে ব্যথা পাইনি, কোলে নিলে কেন? নীল এখনো কিছু বলল না। রুমে ঢুকে রাজশ্রীকে বিছানায় বসিয়ে দিল, নিজেও বসলো। রাজশ্রীর কানের পিছে হাত ঢুকিয়ে রাজশ্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে নিল। রাজশ্রী অবাক হয়ে নীলের দিকে তাকালো। কপাল ছাড়া কখনো গালেও কিস করেনি নীল, আর আজ ডিরেক্ট ঠোঁটে। কিছুক্ষণ পর রাজশ্রীকে বিছানায় শুয়ে দিয়ে রাজশ্রীর গলায় মুখ ডুবিয়ে নিল আর আস্তে করে বলল, আই লাভ ইউ পরি, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ মাই ম্যাঙ্গো প্রিন্সেস। নীলের মুখে পরি আর প্রিন্সেস নাম শুনে বুঝে যায় ওকে রাঁচি ভাবছে নীল। রাজশ্রী সবসময় শ্রী বলে ডাকে, কখনোই পরি বা প্রিন্সেস বলে ডাকেনি। এটা রাঁচিকে ডাকতো। রাগে রাজশ্রীর মুখ লাল হয়ে গেল। এক ধাক্কা দিয়ে নীলকে নিজের থেকে সরিয়ে নিল। এতক্ষণ নীল একটা ঘোরের মধ্যে ছিল। রাজশ্রীর ধাক্কায় নীলের হুঁশ এলো। অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, কি হলো? একদম অন্যের ভালোবাসা নিয়ে আমার কাছে আসবে না। যেদিন রাঁচিকে পুরোপুরি ভুলতে পারবে সেই দিন আমার কাছে আসবে। রাজশ্রী রেগে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। নীলও বাসা থেকে বেরিয়ে গেল। রাজশ্রী উপর থেকে নীলকে যেতে দেখল। রাগে ফুঁসছে রাজশ্রী, কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। চারদিক তাকিয়ে একটা টব দেখতে পেল। ঘুষি মেরে ভেঙে ফেললো টব, আর একটা টুকরো হাতে গিয়ে চেপে ধরে হাত কেটে ফেললো। টপটপ করে রক্ত পড়ছে, বাট সেদিকে কোনো ধ্যান নেই ওর। ইচ্ছা করছে সব ধ্বংস করে ফেলতে, রাঁচিকে খুন করে ফেলতে। ওর সাহস কি হলো নীলের মনে ঢোকার? এই নদীর পাড়ে বসে আছে নীল। সেখানে প্রথম ওর পরীর সাথে দেখা হয়েছিল। ও ম্যাঙ্গো খেতে ভীষণ ভালোবাসত। পাশে ম্যাঙ্গো অর্কার্ড, সারি সারি আম গাছ। আমের জন্য প্রতিদিন এখানে আসতো আর নীলের সাথে দেখা হতো। ম্যাঙ্গো এতটাই পছন্দ করতো যার জন্য নীল ওর নামই রেখে দিয়েছিল ম্যাঙ্গো প্রিন্সেস। প্রতিদিন ঢিল মেরে আম পেড়ে দিত নীল। আমের সিজন ছাড়াও শুধু নীলের সাথে খেলার জন্য আসতো। ওর ভাইকে জোর করে নিয়ে চলে আসতো, একা তো আসতে পারবে না। আর নীলও প্রতিদিন ওয়েট করতো। নীলের বাসা এখান থেকে বেশি দূরে না। এখানে এক পাশে বৃদ্ধাশ্রম আর অন্য পাশে পার্ক। বাচ্চারা খেলতে আসতো, আর নীল খেলার নাম করে বাসা থেকে বেরোলেও ওর খেলতে একদম ভালো লাগতো না। নদীর পাড়ে বসে থাকতে ভালো লাগতো। নদীর অপর পাশে ছোট ছোট পাহাড়, এই পাশ আমবাগান।
মধ্যখানে নদী, সব মিলিয়ে দারুণ ছিল জায়গাটা। আর পরীর সাথে দেখা হওয়ার পর এই জায়গাটা আরো বেশি করে পছন্দ করতো নীল। নীল খুব ভালোবাসতো নীল ও নীলপরীকে। কিভাবে ভুলবে? চাইলেও ভুলতে পারছে না। মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে নীলের। আজ রাজশ্রীর সাথে খুব খারাপ করেছে বুঝতে পারছে নীল। কেন মুখ ফসকে ওর নামটা বেরিয়ে আসলো? নীলের নিজের উপর রাগ হচ্ছে। কেন রাজশ্রীর নাম নিতে পারলো না? হঠাৎ নীল বসা থেকে উঠে দাঁড়ালো। রাজশ্রীর যা রাগ, রেগে আবার কিছু করে ফেলবে না তো? কেন ওকে রেখে চলে এলো? এসব ভেবে চলতি আবার গিয়ে গাড়িতে বসলো। রাজশ্রী হাতের 12টা বাজিও থামেনি। রাগে ফুসফুস করছে, নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। ছাদে যত টব ছিল সব লাথি মেরে ভেঙে ফেলেছে। রাজিকে মেরে ফেললে হয়তো ও শান্ত হবে, কিন্তু এটা পারবে না। নিজের বোন না হলেও রাজশ্রী তো নিজের বোন বলে ভেবে এসেছে। শুধু এই বাধার কারণে কিছু করতে পারছে না। নিজের শরীরের শাড়ি দেখে আর মাথা খারাপ হয়ে যাচ্ছে রাজশ্রীর। রুমে ঢুকে শাড়ি চেঞ্জ করে নিল। আবার রুম থেকে বেরোবে তখনই নীল রুমে ঢুকলো। আর ও চোখ গেল রাজশ্রীর হাতের দিকে। দুহাত লাল হয়ে আছে রক্তে। নীল অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো। পাগল নাকি ও? নিজের হাতে কিভাবে ক্ষত করে? নীল রাজশ্রীর হাত ধরতে গেলে রাজশ্রীর রক্তবর্ণ চোখে নীলের দিকে তাকালো। হাত সরিয়ে নীলকে পাশ কাটিয়ে চলে আসবে, তখনই নীল রাজশ্রীর হাত ধরে ফেলে আর টেনে নিজের কাছে এনে শক্ত করে ধরে রেগে বলল, এসব কি করেছো? রাজশ্রী নীলের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। নীল আরো শক্ত করে ধরে বলল, নিজেকে কি ভাবো? পাওয়ারফুল উইমেন? কখন আমি তোমার সামনে নিজের পাওয়ার দেখাইনি বলে আমাকে উইক ভাবছো? তোমার মতো আরো 10টা মেয়েকে আমি একা হ্যান্ডেল করতে পারবো। নীল রাজশ্রীকে টেনে নিয়ে বিছানায় বসালো। ফার্স্ট এড বক্স এনে হাত ড্রেসিং করতে করতে শুরু করলো। রাজশ্রী চোখ বন্ধ করে আছে। নীল ব্যান্ডেজ করতে করতে শান্ত স্বরে বলল, সরি শ্রী, মুখ ফসকে ওই নাম বেরিয়ে গেছে। ট্রাস্ট মি, আমি ওকে ভুলতে চাই। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, আর কাউকে না। তবু কি করে ওর নাম মুখে চলে আসে জানি না। রাজশ্রী কিছু না বলে আগের মতো চোখ বন্ধ করে আছে। প্লিজ নিজের ক্ষতি করো না। নিজেকে অপরাধী মনে হয়। আই প্রমিস আজকের পর থেকে পুরোপুরি ভুলে যাব ওকে, আর কাউকে আমার মনে জায়গা দেব না। ব্যান্ডেজের উপর একটা চুমু দিয়ে বলল, চলো ডিনার করবে। রাজশ্রী নীলের হাত থেকে টান মেরে নিজের হাতটা নিয়ে নিল। নীল রুম থেকে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ পর খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকলো। রাজশ্রী আজ কিছুতেই ডিনার করতে যাবে না নীল জানে। রাত 1টা বাজে। এখন জোরাজোরি করে আরো লেট করতে চায় না। খাবার নিয়ে রাজশ্রীর পাশে বসলো আর বলল, তুমি না খেলে আমিও খাবো না। আর তুমি জানো আমি খিদে একদম সহ্য করতে পারি না। আর এখন আমার ভীষণ খিদেও পেয়েছে। নীল খাবার সামনে তুলতে রাজশ্রী খেয়ে নিল। কিছু বলল না। নীল রাজশ্রীকে খাইয়ে নিজেও খেয়ে নিল। নিজের সব রেখে এসে দেখে সোফায় চোখ বন্ধ করে বসে আছে রাজশ্রী। নীল গিয়ে রাজশ্রীকে কোলে তুলে নিল। রাজশ্রী কোনো রিয়েক্ট করলো না। বিছানায় এনে জড়িয়ে ধরে শুয়ে পড়ল নীল। রাজশ্রী চোখ খুলে নীলের দিকে তাকালো। এত কিছুর পরও রাগ কমছে না ওর। নীল শুধু ওকে ভালোবাসতে চায়, এটা একদম সহ্য করতে পারছে না। মাথা ভন ভন করছে রাগে। দাঁতে দাঁত চেপে সহ্য করছে রাগটা। নীলের সামনে আর রাগটা প্রকাশ করতে চায়নি। নীল যেভাবে ধরে রেখেছে উঠতেও পারছে না। একটা শপিং মলের সামনে গাড়ি থামালো রাজশ্রী। শপিং করতে আসেনি, কারোর সাথে দেখা করতে এসেছে। গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। ভালো করে চারপাশ দেখলো, কোথাও নেই। রাজশ্রী ফোন বের করলো। হুয়ার ইউ? বলতে সামনে এসে লোকটি দাঁড়ালো। কোথায়? আসুন ম্যাম। লোকটা রাজশ্রীকে একটা শপের সামনে নিয়ে গেল। এর ভেতর। রাজশ্রী কাঁচ টেলে ভেতরে ঢুকলো। পেছন থেকেই চিনতে পারলো মানুষটাকে। দিদিয়া? মেয়েটি চমকে উঠে ঘুরে দাঁড়ালো। প্রিন্সেস, মেয়েটি দাঁড়িয়ে এসে রাজশ্রীকে জড়িয়ে ধরলো। কত দিন পরে তোমাকে দেখলাম। তোমাকেও? পেছন থেকে একজন মহিলা বলল, ও কে মেঘা? আমার একটা কিউট সিস্টার আন্টি। রাজশ্রী গাল টেনে রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, তুমি তো আরো কিউট হয়ে গেছো। তোমাকে কত দিন পরে দেখলাম। তুমি এখানে কেন? মেঘা মাথা নিচু করে বলল, আমার হবু বরে বাবা মা এখানেই থাকে। ওনার বাবা মায়ের সাথে মিট করতে নিয়ে এসেছে আমাকে। কথাটা শুনতে রাগে মুখ লাল হয়ে গেল রাজশ্রীর। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘার দিকে। তুমি এখানে কেন? বলে মাথা তুলে তাকাতেই ভয় পেয়ে গেল রাজশ্রীর মুখ দেখে। মেঘা রাজশ্রীকে জড়িয়ে ধরে বলল, প্লিজ রেগে যেও না, মাথা ঠান্ডা রাখো। যা হওয়ার তাই হয়েছে প্রিন্সেস। আমি তো এসব চাইনি, কিন্তু বাদ দাও এসব। কত দিন পরে তোমার সাথে দেখা হলো, একটু ভালোভাবে কথা বলো প্লিজ। আমি যাদেরকে ভালোবাসি তাদের শরীরে আমার পারমিশন ছাড়াও অন্য কেউ টাচও করতে পারবে না।
আর কষ্ট দেওয়া তো অনেক পরে। বলেই মেঘাকে নিজের থেকে ছাড়িয়ে শপিং মল থেকে বেরিয়ে গেল রাজশ্রী। সোজা হসপিটাল চলে গেল। সমুদ্রকে হসপিটাল খুঁজে পেল না। ফোন দিল, ফোন বন্ধ। রাজশ্রী চিন্তায় পড়ে গেল, হঠাৎ কোথায় গেল সমুদ্র? রাজশ্রী ওর সব লোককে ফোন দিয়ে বলে গেল সমুদ্র কোথায় আছে খুঁজে বের করার জন্য। সমুদ্র কিছুটা দূরে একটা নির্জন জায়গায় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে। কাঁধে কেউ হাত রাখতে চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। তুই? এখানে কি করছিস? কিছু না। বিয়ে আটকাবি না? সমুদ্র অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো। বিয়ের কথা ও কি করে জানলো? সবাই তো বলে দিয়েছিল এটা রাজশ্রীর কানে যেন না পৌঁছায়। আজ দিদিয়ার সাথে দেখা হয়েছিল শপিং মলে। এখানে এসেছে তুই জানতি, রাইট? হুম। আমি এ বিয়ে কিছুতেই হতে দেব না। আমার কাছে নীল যতটা ইম্পর্টেন্ট, তুই আর দিদিয়াও ততটা ইম্পর্টেন্ট। নীলকে পাওয়ার জন্য এত কিছু করেছি, আর তোদের জন্য কিছু করব না? না করবি না। তুই যদি কিছু করিস আর কখনো আমার সাথে কথা বলবি না, ইভেন আমাকে আর কখনো পাবিও না। আমি যা একবার ডিসাইড করেছি তাই করব। আমাকে কেউ আটকাতে পারবে না। আর তুই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কি করতে পারি সেটা তুই খুব ভালো করে জানিস। আমার দিদিয়াকে চাই ঠিক আগের মতো। ওকে আমার কাছে এনে দে, না হলে। সমুদ্র অন্যদিকে ঘুরে বলল, চলে যা আমার সামনে থেকে। দিদিয়া দিদিয়া দিদিয়া, আমাকে তো প্রয়োজন নেই, তাহলে দিদিয়াকে নিয়েই থাক। রাজশ্রী পেছন থেকে সমুদ্রকে জড়িয়ে ধরে বলল, এভাবে কেন বলছিস? দিদিয়া এই বিয়েতে রাজি নয় সমুদ্র। বিয়ে হলে কি হবে ভেবে দেখেছিস? দুটো লাইফ নষ্ট হয়ে যাবে। দিদিয়া কখনো হ্যাপি থাকবে না। হবে না। নীলের অমতে তুই ওকে বিয়ে করিসনি। নীল তো তোকে ভালোবাসতে পেরেছে, মেঘাও পারবে। নীল তো আমাকে ভালোবাসে না, এখনো রাজিকেই ভালোবাসে। হোয়াট? আমি তো নীলকে অন্য কাউকে হতে দেব না, জোর করেই আমার কাছে রাখবো। বাট দিদিয়ার সাথে যদি এমনটা না হয়, প্লিজ সমুদ্র, একটু তো ভেবে দেখ। ধুর, চল বাসায়, আমার ভীষণ খিদে পাচ্ছে, লাঞ্চ এখনো করিনি। যদি দিদিয়া বিয়ে অন্য কারোর সাথে হয়, পুরো পৃথিবী ধ্বংস করে দেব আমি। আর আমি যা বলি তাই করি, সেটা তুই জানিস। বলে রেগে এখান থেকে চলে গেল রাজশ্রী। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। মেঘা, যার সাথে সমুদ্রের 13 বছরের রিলেশন ছিল, আর 3 বছর আগে ব্রেকআপ হয়ে যায় শুধু রাজশ্রীর জন্য। 4 বছর আগে সমুদ্রের কথা ওর ফ্যামিলিকে জানায় মেঘা। সমুদ্র সব দিক দিয়ে পারফেক্ট, তাই কেউ অমত করেনি। বিয়ের ডেটও ফিক্সড, বাট মাঝখানে এসে সব ভেঙে যায়। শিবির না থাকলে রাজশ্রী তো পুরোটাই সময় সমুদ্রের সাথে থাকে। ওর ব্রেকফাস্ট থেকে ডিনার সব সমুদ্র করিয়ে দেয়, একদম ছোট বাচ্চার মতো দেখে সমুদ্র রাজশ্রীকে। আর এগুলো মেঘার বড় বোনের বড়ের চোখে পড়ে যায়। তারপর মেঘার বোনকে জানায়, আর বোন ফ্যামিলিকে। তারপর তারা খোঁজ নিয়ে সব জানে। ওরা ভাবে রাজশ্রীর সাথে সমুদ্রের অন্য কোনো রিলেশন আছে। মেঘা আর রাজশ্রীর রিলেশনটা একদম আপন দুই বোনের মতো ছিল। রাজিকে হারিয়ে মেঘাকে পেয়েছিল রাজশ্রী। মেঘা ওর ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছে। সমুদ্র রাজশ্রীকে ওর ছোট বোনের মতো দেখে, একদম বাচ্চার মতো কেয়ার করে, আর বেস্ট ফ্রেন্ডের মতো সব বিপদ থেকে আগলে রাখে। বাট কেউ বিশ্বাস করেনি, বিয়েটাই ভেঙে দেয়। সব কিছু পরে সমুদ্রের সাথে রিলেশন নষ্ট করে দেয়নি মেঘা। খুব ভালোবাসতো সমুদ্রকে, বাট পরে সমুদ্র নিজে থেকেই সরে আসে। কারণ মেঘার বোন সমুদ্রের ক্লিনিকে এসে হাত জোর করে বলেছিল মেঘাকে ছেড়ে দিতে, ওর অন্য জায়গায় বিয়ে দেবে ওরা, সমুদ্র থেকেও ভালো ছেলের সাথে। সমুদ্র মেঘাকে ছেড়ে দিলেও মেঘাকে ওরা বিয়ের জন্য রাজি করাতে পারেনি। ও সমুদ্রকে ফোন দিয়ে বলতো সব ছেড়ে সমুদ্রের কাছে চলে আসবে, বাট সমুদ্র রাজি হতো না। সমুদ্র চায়নি ওর জন্য মেঘা ওর ফ্যামিলিকে ছাড়ুক। এখন মেঘার মা অসুস্থ, ওনার শেষ ইচ্ছা মেঘার বিয়ে দেখে যাওয়া, তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছে। এখানে 1 সপ্তাহের জন্য এসেছে মেঘার উদ্বির বাবা মাকে মেঘাকে দেখানোর জন্য। ছেলের কার সাথে বিয়ে হবে তা তো বাবা মায়ের আগে জানার অধিকার আছে। ওনারা অসুস্থ হয়ে গিয়ে দেখাতে পারবেন না, তাই মেঘাকে আসতে হলো। আরও 4 দিন পর চলে যাবে ওরা, আর গিয়ে পরের সপ্তাহ বিয়ে। সমুদ্র এখান থেকে সোজা নীলের অফিসে চলে যায়। নীল কাজ করছিল, সমুদ্রকে দেখে একটু অবাক হলো। এই টাইমে তো সমুদ্রের এখানে আসার কথা না। নীল, তুমি প্রিন্সেসকে নিয়ে কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসছো। কেন ভাইয়া? এমনি, যা বলছি তাই করো। 2 দিনের ভেতরে যে করেই হোক ওকে রাজি করে এখান থেকে চলে যাবে। শ্রী রাজি না হলে জোর করে রাজি করাবে। সমুদ্রের কোনো কথাই নীল বুঝলো না। হঠাৎ কি হলো ওর? আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, তুমি শুধু স্ত্রীকে রাজি করাবে। ওকে। নীল ভাবলেও ভালোই হয়েছে,
রাজশ্রীর সাথে আলাদা টাইম স্পেন্ড করতে পারবে। কাল যে ভুলটা করেছে তা শুধরে নিতে পারবে। ওর আর রাজশ্রীর মাঝে থার্ড কাউকে আর ঢুকাবেই না। আগে সব কিছু ভুলে যাবে। রাতে বাসায় ফিরে রাজশ্রীকে খুব আপসেট দেখলো নীল। এরকম তো কখনো হয়নি। হঠাৎ কি হলো? রাজশ্রী বসে বসে কিছু ভাবছে। নীল ফ্রেশ হয়ে এসে রাজশ্রীর পাশে বসলো। রাজশ্রী একবার নীলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কি হয়েছে? কিছু না। নীল রাজশ্রীকে নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল, এবার বলো। আমি সমুদ্রের লাইফটা আবার আগের মতো করতে চাই। মানে? সমুদ্র যাকে ভালোবাসে ওর কাছে তাকে ফিরিয়ে দিতে চাই। কি হয়েছে? মেঘার কথা সব বলল রাজশ্রী। নীল চুপ করে আছে। আমি দিদি আর ফ্যামিলিকে ওয়ার্ন করে এসেছিলাম, ওরা আমার কথা শুনেনি। এবার যা হবে তা খুব ভয়ঙ্কর হবে। যারা দিদিয়া আর সমুদ্রকে কষ্ট দিয়েছে কাউকে ছাড়বো না। আর বিয়ে, ওদের বিয়ে দেওয়ার খুব শখ, আমি ভালোভাবে পূরণ করব। এখনো আমাকে চেনেনি ওরা। পায়ের উপর পা তুলে বসে আছে রাজশ্রী, আর পাশে মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। আর মেঘার হবু বরের ভাই বৌমনি মেঘার বোন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। টেবিলের উপর রিভলভার দেখে কারো মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। দিদিয়া, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো। মেঘা করুণ ভাবে রাজশ্রীর দিকে তাকালো, বুঝালো, প্লিজ প্রিন্সেস, কিছু করো না। রাজশ্রী মুচকি হেসে বলল, বসো, কিছু করতে আসিনি, জাস্ট বলতে এসেছি। মেঘার বোন এবার রেগে গিয়ে বলল, তুমি আবার কি বলতে এসেছো এখানে? আর তুমি এখানে কি করছো? আর আমার বোনের শাশুড়ি বা এসেছে কেন? মিসেস মোহনা, ইউ আর রং। এটা দিদিয়ার শ্বশুরবাড়ি নয়, আর কখনো হবেও না। আপনি ভাবলেন কি করে আমি জীবিত থাকতে দিদিয়ার বিয়ে অন্য কারোর সাথে হতে দেব? তুমি? আমার কথা এখনো শেষ হয়নি। ছেলের ভাইকে উদ্দেশ্য করে, আপনি ভাইয়ের জন্য মেয়ে দেখেছেন, খোঁজ খবর নেবেন না মেয়ে সম্পর্কে? শুনুন, এটা আমার জিনিস, আর আমার জিনিস আমার পারমিশন ছাড়া কেউ টাচও করতে পারে না। দিদিয়ার কোথায় বিয়ে হবে, কার সাথে বিয়ে হবে তা আমি ডিসাইড করব। দিদিয়ার বাবা মাও না, মেয়ের জন্ম দিয়ে অনেক বড় ফেভার করেছেন আমার উপরে। আপনি দেশে নেই তাই জানি না বিয়ে ঠিক হয়েছে। জানলে এত দূর এগোতে দিতাম না, আর এতদিনে দিদিয়া সমুদ্রের বউ হয়ে যেত। তারপর রিভলভার হাতে নিয়ে, রাইট ওয়ে, দিদিয়াকে আমি নিয়ে যাচ্ছি। আর কখনো ওর সাথে দেখা করার চেষ্টাও করবেন না কেউ। আর করলে ওদের দিকে কান তাক করে শ্যুট করতে জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে আমার, একদম হাতও কাঁপবে না। কেউ কিছু বলার আগেই আর পুলিশের ভয় আমাকে একদম দেখাবেন না। পারলে একটু আমার বিষয়ে খোঁজ নিন, জানে বেঁচে যাবেন। রাজশ্রী বসা থেকে দাঁড়িয়ে মেঘার সামনে গেল। মেঘার চোখ ছলছল করছে আর মাথা দিয়ে বারবার না করছে, ও যাবে না। রাজশ্রী এসব পাত্তা না দিয়ে মেঘার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মোহনার বর সামনে এগোবে তখনই রাজশ্রী মোহনার বরের সাইডে শুট করে একটা ফ্লাওয়ার পট ভেঙে ফেললো। সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। এটা বাচ্চাদের গান না, রিয়েল, সো ডোন্ট মুভ। রাজশ্রী মেঘাকে নিয়ে এখান থেকে চলে গেল, আর সবাই দরজার দিকে হা করে তাকিয়ে থাকে। রেকে খুব ফাস্ট ড্রাইভ করছে রাজশ্রী, হাতে ইনজুরি নিয়েও ড্রাইভ করার ফলে হাত থেকে রক্ত ঝরছে, বাট সেদিকে তার খেয়ালই নেই। মেঘা কিছু বলতে গিয়েও বলতে পারছে না। রাগলে রাজশ্রীর মুখ একদম লাল হয়ে যায়, মনে হয় গাল ফেটে রক্ত বের হবে। মেঘা ভয়ে ভয়ে তাকিয়ে আছে রাজশ্রীর দিকে। রাজশ্রীর রাগ দেখে মেঘা ভয়ে কাঁপছে। নীলের বাসার সামনে এনে গাড়ি দাঁড় করালো। গাড়ি থেকে নেমে টেনে মেঘাকেও গাড়ি থেকে বের করলো, আর টেনে ভেতরে নিয়ে যেতে লাগলো। মেঘার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। নীলিমা উপর থেকে নিচে নামছিল। একটা মেয়েকে টেনে আনতে দেখে উনি রাজশ্রীকে বললেন, এটা কি করছিস? এভাবে টেনে আনছিস কেন? আর ওকে? রাজশ্রী নীলিমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উপরে নিয়ে গেল মেঘাকে, আর একটা রুমে ঢুকে লক করে দিল। রুম থেকে বেরোতেই নীলিমা বলল, কি হয়েছে? এত রেগে আছিস কেন? রাজশ্রী চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে সব বলল, তারপর রুমে চলে গেল। ওদিকে দরজার পাশে বসে কাঁদছে মেঘা। ওদিকে কি হচ্ছে ওর জানতে কি খুব ইচ্ছা করছে। নিশ্চয় সবাই খুব রেগে গেছে, আর রাখবেই তো। হবু শ্বশুরবাড়ি থেকে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। সমুদ্রের কানে এই খবরটা যেতেই এখানে চলে আসেও। রুমে গিয়ে দেখে রক্তাক্ত হাত নিয়ে মাথা নিচু করে বসে আছে রাজশ্রী।
ব্যান্ডেজ চুষে চুষে রক্ত বের হচ্ছে। রাজশ্রীর হাত দেখে সমুদ্রের সব রাগ চলে গেল। রাজশ্রীর পাশে গিয়ে বসলো ও। কি হয়েছে হাতে? কাল নোটিস করিনি এভাবে কেউ নিজেকে কষ্ট দেয়। তুই কি বলতো, তোকে স্টক বানাতে চেয়েছিলাম, বাট এতটা স্ট্রং না যে নিজের ব্যথাটাও ফিল করার ক্ষমতা হারিয়ে ফেলি। তোকে 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যায় না, একটা অ্যাক্সিডেন্ট করেই ফেলিস। রাজশ্রী সমুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সমুদ্রের দিকে নিজের হাত ছাড়িয়ে সমুদ্রের হাত ধরে ওকে দাঁড় করালো আর বাইরের দিকে হাঁটা ধরলো। সমুদ্রকে রুমের ভেতরে ঢুকে আবার দরজা লক করে দিল রাজশ্রী। এবার ওদের মধ্যে যা কথা বলার বলে নিক, এর মধ্যেও যা করার করে ফেলবে। সমুদ্রের সামনে তাকিয়ে দেখে মেঘা হাঁটুতে মুখ গুজে ফ্লোরে বসে কাঁদছে। দরজা খোলার শব্দ শুনে মাথা তুলে তাকালো। সমুদ্রকে দেখে কান্নার বেগ আরও বেড়ে গেল। কতদিন পর দেখছে ওকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। সমুদ্র দেখছে। আগে থেকে কত শুকিয়ে গেছে মেঘা। সমুদ্র মেঘের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। আই মিন সরি মেঘ। এতদিন পর সমুদ্রের মুখে মেঘ নাম শুনে ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের বুকে। শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। শব্দ করে কাঁদছে। সমুদ্র মেঘার মাথায় হাত বুলিয়ে বলল, কান্না বন্ধ করো, আমি তোমাকে তোমার ফ্যামিলির কাছে পৌঁছে দেবো। স্ত্রীকে তো চিনোই, একটু পাগলও, কারো কথা শুনে না, যা ইচ্ছে তাই করে। আর তোমাকে তো খুব ভালোবাসছে, তাই এই বিয়েটা মানতে পারছে না। চিন্তা করো না, আমি। মেঘা মুখ তুলে অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো। ও ভেবেছিল এতদিন পর ওকে দেখে সমুদ্র বলবে, আর কখনো আমাকে ছেড়ে যেও না মেঘ, তোমাকে ছাড়া খুব কষ্ট হয়, তা না হলে আরও দূরে পাঠানোর ব্যবস্থা করছে। এবার অভিমানে সমুদ্রকে ছেড়ে দিল মেঘা। সমুদ্র দাঁড়িয়ে বলল, তোমার হবু শ্বশুরবাড়ি গিয়ে আমি ক্ষমা চেয়ে আসবো, আর ওদের সব বুঝিয়ে বলবো তোমার বিয়ে ভাঙবে না। আর আমি স্ত্রীকে এখান থেকে অনেক দূরে পাঠানোর ব্যবস্থা করছি, তোমার বিয়েতেও বাধাও দিতে পারবে না। মেঘা কিছু না বলে মাথা নিচু করে কাঁদছে। সমুদ্র উল্টে দিকে ঘুরে বুড়ে আঙুল দিয়ে চোখের কোণের জল মুছে নিল। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাজশ্রীর কাছে এলো। রাজশ্রী আগের মতোই বসে আছে। সমুদ্র গিয়ে বসলো। দিদিয়া কোথাও যাবে না। সমুদ্র কিছু বলল না, রেগে রাজশ্রীর দিকে তাকালো। আমি জানি তুই দিদিয়াকে কি বলে এসেছিস, ফিরিয়ে দেওয়ার কথা বলে এসেছিস, বাট সেটা হচ্ছে না। তুই দিদিয়াকে বিয়ে না করলেও ও আমার কাছে থাকবে। আমি দিদিয়াকে অন্য কোনো ছেলের সাথে একদম সহ্য করতে পারবো না। আমি যদি দিদিয়ার বিয়ের পর এসব জানতাম, তুলে নিয়ে আসতাম শ্বশুরবাড়ি থেকে। কেউ বাধা দিতে আসলে শ্যুট করতেও একবারও ভাবতাম না। সমুদ্র কিছু বলতে চেয়েও বলতে পারছে না। রাজশ্রীর মেন্টাল কন্ডিশন কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারছে। দুদিন আগেও তো সব ঠিক ছিল, তাহলে হঠাৎ কি হলো? সব পাগলামি তো ছেড়ে দিয়েছিল। কেউ বুঝে কিছু বলতে বুঝতো, বাট এখন তা বোঝার চেষ্টাই করছে না। কারো কথা কানেই তুলছে না, নিজের যা ইচ্ছে তাই করছে। মেরে ফেলারও হুমকি দিচ্ছে। সমুদ্র নিশ্চুপভাবে রাজশ্রীর হাতে নতুন করে ব্যান্ডেজ করে দিল। চুপ করে আছিস কেন? তোর চুপ থাকা দেখে আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমি তুই যা চাইবি তাই হবে। সমুদ্রের কথা শুনে কিছুটা শান্ত হলো রাজশ্রী। আমায় ছুঁয়ে বল। সমুদ্র কি করবে বুঝতে পারছে না। মেঘাকে তো কথা দিয়ে এসেছে ওকে ফিরে দিয়ে আসবে, তাহলে এখন? আর রাজশ্রীকে ছুঁয়ে কখনোই মিথ্যে প্রমিস করতে পারবে না। ওকে, বাট কি? মেঘের মা বাবার ইচ্ছেতে আমি মেঘকে বিয়ে করব, তার আগে নয়। সমুদ্র। রাজশ্রী আবার রেগে যাচ্ছে দেখে সমুদ্র রাজশ্রীকে জড়িয়ে ধরে বলল, এত কেন অবশ্যই, তোর বাবা মায়ের আশীর্বাদ ছাড়া ওকে বিয়ে করলে আমাদের ম্যারিড লাইফ কখনো সুখের হবে না। তো ওদের রাজি করাবো কি করে? সেটা তো আমি জানি না। ওরা রাজি না হলে মেঘকে তুই ওদের কাছেই ফিরিয়ে দিবি। ইম্পসিবল। আমাকে হারতে শেখাসনি তোরা, এবারেও হারবো না আমি। বিছানার উপর হাত পা গুটিয়ে বসে আছে মেঘা। এখন আর কাঁদছে না। রাজশ্রী খাবার নিয়ে রুমে ঢুকলো। মেঘা মাথা তুলে তাকালো। খাবার টেবিলে রেখে রাজশ্রী বলল, খেয়ে নাও। মেঘা কিছু না বলে তাকিয়ে আছে। আমার কাছে যখন চলে এসেছো, এখান থেকে শুধু সমুদ্রের বউ হয়ে ওর বাড়িতে যেতে পারবে, আর কোথাও না। তাই নিশ্চিন্তে থাকো। ও আমাকে বিয়ে করতে চায় না। সো হোয়াট? আমার কোনো ইচ্ছে কখনো অপূর্ণ রেখেছে সমুদ্র? এবারও রাখবে না। আর সমুদ্র কিন্তু তোমাকে এখনো ভালোবাসে, না হলে তোমাকে ভুলে অন্য কাউকে আরও আগে বিয়ে করে নিত। তাই ভালোবাসে না সেটা মুখে এনো না, রিল্যাক্সে থাকো। আর সব আমার উপর ছেড়ে দাও। এখন চুপচাপ খেয়ে নাও তো। মেঘা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। তোমার বাবা মাকে আমি রাজি করাবো।
মেঘা চমকে উঠে রাজশ্রীর দিকে তাকালো। বাবা মায়ের অভিশাপ নিয়ে তোমাদের ম্যারিড লাইফ শুরু হবে না। আমি সমুদ্রের সুখের পথে একটা কাঁটাও পড়ে থাকতে দেব না। রাজশ্রী রুম থেকে বেরিয়ে গেল, আর মেঘা অবাক হয়ে রাজশ্রী যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এতদিন শুধু রাজশ্রী জেদ আর রাগ দেখে এসেছে, আর আজ ভালোবাসাটাও দেখলো। এই মেয়ে কাউকে ঘৃণা করলে যেমন সব দিক দিয়ে ভালোবাসলেও সব দিয়েই বাসে। নীল সব জেনে জলদি বাসায় চলে আসে। মেঘার সাথে গিয়ে অনেকক্ষণ কথা বলে। মেঘা জানতো না রাজশ্রীর বিয়ের কথা। নীলের কাছ থেকে শুনে খুব খুশি হয়েছে। মেঘার সাথে কথা বলে রুমে যায় নীল। গিয়ে দেখে ল্যাপটপে কাজ করছে রাজশ্রী। নীল কোট খুলে বিছানা রাখে। শার্টের বোতাম খুলতে খুলতে রাজশ্রীর পাশে গিয়ে বসলো, আর ল্যাপটপের স্ক্রিনে চোখ যেতেই অবাক হয়ে রাজশ্রীর দিকে তাকালো। তুমি ইন্ডিয়া যাচ্ছ? হুম। কেন? দিদি আর মা বাবার সাথে কথা বলতে। নীল ভ্রু কুঁচকে রাজশ্রীর দিকে তাকালো। কথা বলা মানে যে থ্রেড দেওয়া তা খুব ভালো করে বুঝতে পারছে নীল। আমার জন্য একটা টিকিট কাটো। রাজশ্রী এতক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলছিল, এবার নীলের দিকে তাকালো। আমিও যাব তোমার সাথে। লিসেন, ওরা যখন জানবে তোমার হাজবেন্ড আমি, ওদের সব ভুল ধারণা ভেঙে যাবে। আমি একা গিয়ে সব হ্যান্ডেল করতে পারবো। ওয়েট, তোমার যেতে হবে না, আমি একা গিয়ে ওদের সাথে কথা বলবো। হোয়াট? ইম্পসিবল। নট ইম্পসিবল, সব পসিবল। এবার এটা রাখো আর ডিনার করে রিল্যাক্সে ঘুমাও। নীল, তুমি? নীল রাজশ্রীর কোমর ধরে কাছে টেনে এনে বলল। আর কোনো কথা নয়, আমি যা বলছি তাই হবে। রাজশ্রী কিছু বলল না, এক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখার আরও টাইম পাবে, ফ্রেশ হয়ে আসছি। তুমি দিদিয়াকে নিয়ে নিচে যাও, একসাথে ডিনার করব। নীল রাজশ্রীকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। নিচে গিয়ে দেখে সৌরভ, নীলিমা, মেঘা সবাই গল্প করছে, আর রাজশ্রী চুপচাপ বসে আছে। নীল গিয়ে রাজশ্রীর পাশে বসলো। নীলমামনের মুড অফ কেন? মুড কবে অন থাকে বলো তো? অলওয়েজ তো মাথা হট হয়ে আর মুখটা প্যাঁচার মতোই থাকে। রাজশ্রী চুপ। মেঘা হেসে দিল নীলের কথা শুনে। এনিওয়ে, তোমাদের একটা কথা বলা ছিল। কি? আমি 3 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। কেন? পার্সোনাল কিছু রিজন আছে, এসে সব বলবো তোমাদের। এখন প্লিজ কোনো প্রশ্ন করো না। ওকে। আমি টেবিলে খাবার সাজিয়ে আসছি। নীল রাজশ্রী কানে ফিসফিস করে বলল। 3 দিন আমাকে ছাড়া থাকতে পারবে তো? রাজশ্রী নীলের দিকে তাকালো। আমি তো পারবো না। আমিও পারবো না। আজ খুব ভালোবাসতে ইচ্ছে করবে। আই ক্যান। এবার রাজশ্রী নীলের দিকে চোখ সরিয়ে নিল। নীল মুচকি হেসে বলল। চলো আগে খেয়ে নিই, তারপর দেখা যাবে। নীল রাজশ্রীকে রেখেই উঠে গেল। নীল এয়ারপোর্টের ভেতর দাঁড়িয়ে আছে। তখনই সমুদ্র নীলকে ফোন দিল। কল রিসিভ করতে সমুদ্র বলল। নীল, তুমি কোথায় যাচ্ছ? আমার বউয়ের ইচ্ছে পূরণ করতে। নীল, তুমি কোথাও যাবে না, বাসায় ব্যাক করো। সরি ভাইয়া, আমি এখন আসতে পারবো না। 15 মিনিট পর আমার ফ্লাইট। নীল, তুমি। নীল কল কেটে ফোন সুইচ অফ করে দিল। কথা বলার টাইম নেই, এখন যেতেই হবে। গিয়ে এক ঢিলে 2 পাখি মারবে। আধ ঘন্টা পর নীল পৌঁছে গেল নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। নীল বেরিয়ে এসে দেখে তপু দাঁড়িয়ে আছে। তপুর দিকে এগিয়ে গেল নীল। তপু একটা ফুলের তুড়া এগিয়ে দিয়ে বলল। ওয়েলকাম টু মাই কান্ট্রি স্যার। নীল মুচকি হেসে ফুলের তোড়াটা হাতে নিল। নীলের লাগেজ তপু নিয়ে নিল। স্যার, রাজশ্রী ম্যাম আপনাকে ওনার বাংলোতে নিয়ে যেতে বলেছেন। এখন আপনাকে আমি সেখানে নিয়ে যাব, আর কাল আপনাকে মেঘা ম্যামের বাড়িতে নিয়ে যাব। ওকে তপু। ইয়েস স্যার। শিবিন ভাইয়ের সাথে দেখা করতে পারবো? শিবিনের নাম শুনে দাঁড়িয়ে গেল তপু, আর সাথে সাথে গালে হাত চলে গেল। এক থাপ্পড়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। কাল রাতে বাসায় ফিরেছে শিবির, আর কালই সব খবর ওর কাছে চলে যায়। তপু ভয় ভয় বলল। স্যার, শিবিন স্যার আপনার উপর ভীষণ রেগে আছে। আপনার ওনার কাছে না যাওয়াই ভালো। ওনার রাগ সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। রাজশ্রী ম্যামের থেকেও দ্বিগুণ রাগী উনি। ম্যামের সাথে ওনার সামনে গেলে উনি আপনার ওপর ততটা রাগ করতে পারবেন না। তুমি শুধু আমাকে ওনার কাছে নিয়ে যেও, বাকিটা আমি সামলে নেব। আর এটা শ্রীকে একদম বলবে না। কিন্তু স্যার। নো মোর ওয়ার্ড, যা বলেছি তাই হবে। এখন চলো। ওকে। তপু নীলকে বাংলো বাড়িতে নিয়ে গেল। তারপর একটা রুমে ঢুকিয়ে দিল। রাজশ্রীর রুম। পুরো রুমে রাজশ্রীর ছবি দিয়ে ভরা। চারদিক তাকিয়ে হাসি ফুটে উঠল নীলের মুখে। নীল কোট খুলে বসে পড়ল বিছানায়, আর তখনই ফোনটাও বেজে উঠল। নীল তাকিয়ে দেখে রাজশ্রী। ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো। এখন ফ্রেশ হয়ে এসো, তপু খাবার দিয়ে যাবে, খেয়ে রেস্ট নেবে। ওকে ডিয়ার, বাট কি? তুমি একদম পাগলামো করবে না কিছু হলে।
সমুদ্র ভাইয়াকে বলবে। আমাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবো। আর শোনো, তুমি আমার থেকে দূরে থাকলেও আমার চোখ অলওয়েজ তোমার উপরে থাকবে। কখন কি করো না করো সব নিউজ আমার কাছে চলে আসবে। সো বি কেয়ারফুল। ভুলেও কোনো মেয়ের আশেপাশেও যেন তোমায় না দেখি। এবার কিন্তু খুন করবো। নীল কপাল চাপড়াচ্ছে। এই মেয়ে থ্রেড ছাড়া আর কিচ্ছু বোঝে না। রাজশ্রী আরও কিছু থ্রেড দিয়ে রেস্ট নেওয়ার কথা বলে ফোন কেটে দিল। ওই রুমে সিসিটিভি ক্যামেরা আছে। তপু নীলের খাবারের অ্যারেঞ্জ করলো। নীলকে একটু রেস্ট নিল। তপু বলেছে রাতে নীলকে নিয়ে ঘুরতে বের হবে। যদিও নীলের ঘোরার থেকে শিবিনের সাথে দেখা করার ইচ্ছেটা বেশি। রাতে তপু আসে বাসায়। নীল ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। স্যার আপনি রেডি তো? ইয়েস। তাহলে চলুন। নীল দাঁড়াতেই ওয়েট স্যার। নীল ব্রু কুচকে বলল, কি? স্যার এই শার্টে আপনাকে বেশি হ্যান্ডসাম লাগছে। রাজশ্রী ম্যাম বলেছেন আপনাকে সব থেকে বিশ্রী সাজিয়ে বাইরে নিয়ে যেতে। হোয়াট রাবিশ! তুমিও দেখছি তোমার ম্যামের মতোই পাগল। এখন কি মুখে কালি মেখে আমাকে বের হতে হবে? স্যার এটা করলে তো আরও ভালো হয়। জাস্ট শাট আপ স্টুপিড। চলো এখন। বাট স্যার। চুপ, চলো। একমাত্র সমুদ্র ছাড়া তপু যার কাছে যায় বকা না হয় থাপ্পড়, মাছ বি খেতেই হয়। শিবিনের কাছ থেকে শুধু থাপ্পড়ই বেশি খেয়ে এসেছে। তপুর মুখটা কালো হয়ে গেল। কিছুদিন পর বিয়ে, বউয়ের কাছ থেকে আদর পেলেই হয়। রাত 10টা পর্যন্ত কলকাতা শহরটা ঘুরে দেখালো তপু। তারপর বাসায় নিয়ে এলো। বাসায় আসতেই রাজশ্রী ফোন দিল নীলকে। নীল ডিনার করে রাজশ্রীর সাথে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে যায়। বাট ঘুম নেই রাজশ্রীর চোখে। রাজশ্রী ল্যাপটপে নীলকে দেখছে। রাজশ্রী তো নীলকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, তাই এই অবস্থা। গাড়িতে বসে আছে নীল, আর সামনে তপু। ড্রাইভার ড্রাইভ করছে। তপু, জি স্যার। আমি দিদি আর বাবা মায়ের সাথে দেখা করে ভাইয়ার সাথে দেখা করব। স্যার ম্যাম। ও জানতে পারবে না। ম্যামের লোক আমাদের চারপাশে আছে। আই ডোন্ট কেয়ার। আমি ভাইয়ের সাথে দেখা করবই। শ্রীকে পরে আমি সামলে নেব। তপু আর কি বলবে? ওকে। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে দাঁড় করালো গাড়ি। স্যার এটা মেঘা ম্যামের বাসা। নীল গাড়ি থেকে নেমে সানগ্লাস পরে নিল। তারপর বলল, চলো। তপু আর নীল একসাথে বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে ঢুকতেই মেঘার মাকে ড্রয়িং রুমে বসে তাকাতে ডাকলো। তপুকে সবাই চেনে রাজশ্রীর লোক বলে, তাই তপুকে দেখেই মেঘের মা রেগে গেল। তুমি এখানে কি চাই? আর আমার মেয়ে কোথায় বলো? কোথায় লুকিয়ে রেখেছে ওই মেয়েটা আমার মেয়েকে? আবার কেন এসেছো এখানে? আমার মেয়ের বিয়ে ভেঙে শান্তি হয়নি? প্লিজ শান্ত হন। মায়ের কাছ থেকে মেয়েকে সরিয়ে বলছো শান্ত হতে? আমি প্লিজ আন্টি আমার কথাটা শুনুন। নীলের কণ্ঠ শুনে নীলের দিকে তাকালেন তিনি। নীলের মিষ্টি কণ্ঠটা শুনে চুপ হয়ে গেলেন উনি। নীল মেঘার মায়ের কাছে গিয়ে বলল, আন্টি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। মেঘার মা নীলের কথা শুনে শান্ত হয়ে গেলেন। আবার সোফায় গিয়ে বসেও পড়লেন। নীলও পাশে বসলো। তুমি কে? রাজশ্রীর হাজব্যান্ড। কি? আমার কথাগুলো মন দিয়ে শুনুন প্লিজ। রাজশ্রীকে নিয়ে সব ভুল ধারণা ভেঙে যাবে। নীল একদম ওনার দিকে তাকিয়ে বলল, রাজশ্রী সমুদ্র ভাইয়াকে ওর নিজের ভাইয়ের মতো করেই ভালোবাসে। সমুদ্র ভাইয়া রাজশ্রীকে ছোট বোন ছাড়া কখনো অন্য কিছু ভাবেনি। ভাই বোনের রিলেশনটা খুব পিওর। বাবা মায়ের পরে একটা মেয়ে তার ভাই ছাড়া ওয়ার্ল্ডের আর কারো কাছে সেফ না। রাজশ্রী সমুদ্র ভাইয়া আর শিবিন ভাইয়া ছাড়া আর কারো সাথে নিজেকে সেফ ফিল করে না। তাই ওরা ছাড়া বাকি সবার কাছেও স্টার। আই নো রাজশ্রী যা করে তা অন্যায়। আপনাদের ট্রেড দেওয়া দিদিয়াকে জোর করে নিয়ে আসা সব কিছুর জন্য আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। রাজশ্রী সমুদ্র ভাই আর দিদিয়াকে খুব ভালোবাসে, ওদের আলাদা হতে দেখতে পারবে না, তাই এসব করেছে। আমি ওর হাজব্যান্ড হয়ে বলছি আন্টি, রাজশ্রীকে ভুলবেন না আর সমুদ্র ভাইকে মেনে নিন। ভাইয়া শুধু দিদিয়াকেই ভালোবাসে, তার জন্য এখনো বিয়ে করেনি। আপনারা রিয়েল কাপলদের এভাবে আলাদা করবেন না প্লিজ। দিদিয়া সমুদ্র ভাইয়া ছাড়া আর কারো কাছে হ্যাপি থাকবে না। মেঘার মা এক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। ওনার নীলের কথা শুনতে খুব ভালো লাগছে। আন্টি আপনি কি এখনো মেনে নেবেন না? তোমার কথা শুনে খুব ভালো লাগলো আমার, কিন্তু আপনি আমাকে চিনেন না, তাই আমাকে বিলিভ করতে আপনার একটু কষ্ট হবে। বাট একবার করে দেখুন, দিদিয়া খুব হ্যাপি হবে। সব মা তো তার মেয়ের হ্যাপিনেসটা দেখে। এতদিন ধরে আপনি দেখেননি দিদিয়া সমুদ্র ভাইয়াকে ছাড়া কতটা কষ্টে ছিল? ফিউচারে হ্যাপি থাকবে সেটা ভাবলেন কি করে? সমুদ্র ভাইয়া আপনাদের ব্লেসিং ছাড়া
দিদিয়াকে বিয়ে করবে না, তাই আমি এসেছি আপনাদের সাথে কথা বলতে। একবার ভেবে দেখুন, ভাইয়া কিন্তু আপনাদের না জানিয়ে দিদিয়াকে বিয়ে করতে পারতো, বাট সেটা করেনি। আপনাদের সম্মানের কথা ভেবে নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করেছে। আমি মেঘার বাবার সাথে কথা বলবো। আনসার যেন পজিটিভ হয়। মেঘার মা মিষ্টি করে হেসে নীলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। কিছু আনতে হবে না, আপনি তো অসুস্থ, রেস্ট নিন, আমি এখন চলে যাব। নীল মেঘার মায়ের পা ধরে প্রণাম করলো। উনি নীলের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। আসি আন্টি, ফোনে কন্ট্যাক্ট করব। আচ্ছা। নীল তপুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তপু গাড়িতে বসে বলল, স্যার আপনি তো ম্যাজিকের মতো ওনার মন গলিয়ে দিলেন। আপনার জায়গা ম্যাম থাকলে গান দেখিয়ে রাজি করতেন। বড়দের সাথে ভালোবেসে সম্মান দিয়ে কথা বলতে হয়। শ্রী সিচুয়েশন আরো কমপ্লিকেট করে দিত, তাই ওকে নানি আমি এসেছি। ভালো করেছেন আপনি এসে। এখন ভাইয়ের কাছে নিয়ে যাও। স্যার তো এখন ওনার অফিসে। সেখানে নিয়ে যাও। তপু মনে মনে ভাবছে ও কোথায় এসে ফেসে গেলাম। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সামনে এসে গাড়ি থামালো ড্রাইভার। তপুকে সবাই চেনে, তাই গাড়ি ভেতরে ঢুকতে দিল। তপুর ভয়ে হাত পা কাঁপছে। নীল গাড়ি থেকে নামলো। চলুন স্যার। তপু নীলকে নিয়ে লিফটে উঠলো। আটতলে এসে লিফট থামলো, আর তপুর হাত পা কাঁপাও বেড়ে গেল। তপু আস্তে আস্তে হেঁটে ভেতরে ঢুকে নীলও সাথে আসে। এখানেরই একজন অফিসার তপুকে দেখে বলল, তবু তুমি? স্যার কোথায়? স্যার মিটিং রুমে, যাও তুমি। হ্যাঁ ওয়েট। ওকে। তপু একবার নীলের দিকে তাকায় আর একবার অফিসারটার দিকে। বোকার মতো হেসে বলল, রাজশ্রী ম্যামের হাজব্যান্ড। হোয়াট? তপু নীলকে নিয়ে আরও সামনে যায়। কাচের ওপাশে দেখতে পারছে শিবির অন্য কিছু অফিসারদের সাথে কথা বলছে। শিবিরকে পেছন থেকে দেখছে তপু। স্যার ব্ল্যাক শার্ট যে পরে আছে উনি শিবিন স্যার, আর ওনার পাশে যিনি আছে উনি সমুদ্র স্যারের ভাই সৌমিক স্যার। তপু সামনে গিয়ে নক করলো, আর নক করতে শিবিন ঘুরে তাকালো। আর তাকাতেই নীল চমকে উঠলো। উনি তো সেই ভাইয়া যাকে পরীর সাথে দেখেছিল নীল। শিবিন বাইরে বেরিয়ে আসলো। তুই? স্যার উনি। ভাইয়া আমি নীল। শিবিন এবার অগ্নিদৃষ্টিতে নীলের দিকে তাকালো। তুমি সেই ছেলে যাকে পরি বিয়ে করেছে, তাও আমাকে না বলে? নীল এবার আরো অবাক হলো। পরি তো শিবিন রাঁচিকে বলতো, তাহলে রাজশ্রীকে বলছে কেন? ইউজলেস। আবার আমার সামনে আসতে ভয় করেনি? তোকে সামান্য একটা কাজ দিয়েছিলাম, সেটাও করতে পারিসনি, তাহলে তোকে আমি পরির সাথে পাঠালাম কেন বল? শিবিন বেশ রেগে চিৎকার করে কথাগুলো বলল। তবু ভয় কাঁপছে। এবার শিবিন নীলের দিকে তাকিয়ে বলল, অ্যান্ড ইউ, তুমি জানো পরীকে? ওকে নেগলেক্ট করার সাহস কোথা থেকে পেলে? এই ইউজলেসের জন্য পরি এত বড় ভুল করে ফেলেছে, আর তোমার জন্য আমার কলিজা এত কষ্ট সহ্য করছে। ভাইয়া আপনি? জাস্ট শ্যাট ইউর মাউথ। আর জাস্ট টুডে তারপরে পরীকে আমার কাছে নিয়ে আসবো। পরশু আমি বাসায় ফিরেছি, আমার অগোচরে এত কিছু হয়ে গেছে শুধু এই ডাফারের জন্য। আগে এগুলো জানলে প্রথম দিনই ওকে আমার কাছে নিয়ে আসতাম। তবু ভয়ে কিছু বলতে পারছে না। আর নীল শুধু শিবিনের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ভাই এত রাগী বোন তো তার কবে হবেই। নীল কিছু বলতে নিলেই শিবিন আরও রেগে যায়। সমুদ্রের ভাই সমুখ এসে বলল, শিবিন এত রেগে যাচ্ছিস কেন? ওর সাথে বসে কথা বল। কিসের কথা বলবো? কি কথা বলবো? পরীকে নিয়ে? ইউ হ্যাভ নো আইডিয়া সৌমিক। ও জন্মের পর থেকে কতটা কষ্ট সহ্য করেছে শুধুমাত্র ওর বাবা মা কে জানে না বলে। টর্চার যখন ওরা বাড়িয়ে দেয়, জোর করে পরীকে আমার কাছে নিয়ে চলে আসি। আমার কাছে এনেও ওকে সেফ রাখতে পারেনি। ওর সাথে কি হয়েছিল তুই জানিস? আমি কিভাবে ওকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে এনেছি সেটাও জানিস। আর এখন আবার ওর মেন্টাল কন্ডিশন আরও খারাপ হয়ে যাচ্ছে শুধু ওই ইউজলেসগুলোর জন্য। এখন যারা যারা ওকে কষ্ট দিয়েছে কাউকে ছাড়বো না। অ্যান্ড ইউ পরি তোমাকে অন্ধ ভালোবাসে বলে যদি ভেবে থাকো বেঁচে যাবে, ইউ আর রং। শুধু তোমার জন্য পরি জেনেছে মামা মামি ওর বাবা মা নয়। আমি জানি এসব জেনে ও কতটা ভেঙে পড়েছে। ওর বাবা মাকে পাগলের মতো খুঁজছে। আর তোমার সোকল লাভের জন্য আমার বোন কষ্ট পেয়েছে। শুধু তোমার জন্য ওর লাইফ আবার অ্যাবনর্মাল হয়ে গেছে। ও কষ্ট পেলেও কখনো কারো সামনে তা প্রকাশ করবে না।
আমি ফিল করতে পারছি ওর ভেতরে কি চলছে। ও সেই 1 মাস বয়স থেকে আগলে রেখে এসেছিলাম আমি। স্টাডির ফাঁকেই বিড়ি চলে যেতাম শুধু পরির জন্য। ও আমার বাড়ির একটা অংশ, আর তাকে তোমরা কষ্ট দিয়েছ। শাস্তিটা পরির সামনেই পাবে, আর তুমি সবথেকে ভয়ঙ্কর শাস্তি পাবে। আমি ওর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা এবার সবাই জানবে। রাগের শিবিরের মুখ অনেক হিংস্র হয়ে উঠেছে। পারলে এখনই নীলকে শ্যুট করে দেয়, বাট নীল কোনো কথা না বলে একভাবে শিবিনের দিকে তাকিয়ে আছে। ও যা ভাবছে তা সত্যি নয়তো। ও কাকে ভালোবেসেছিল, রাচি না রাজশ্রী? নীলের মাথায় সেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, বাট প্রশ্নটা শিবিনকে করতে পারছে না। আর শিবিনের কোনো কথা ওর কানে ঢুকছে না। নীল আস্তে আস্তে হেঁটে চলে যায়। ও এতদিন ভুল কাউকে ভালোবাসে, ও নিজের ভালোবাসাকে কষ্ট দিয়ে এসেছে। এদিকে আকাশের দিকে তাকিয়ে আছে নীল, আর চোখ থেকে পানি পড়ছে। হাতে ফোন বাজছে, সেদিকে কোনো খেয়ালই নেই নীলের। অনেকক্ষণ পর কাঁধে কেউ হাত রাখতেই পেছন ঘুরে তাকালো নীল। সৌমিক দাঁড়িয়ে আছে। নীল কিছু না বলে আবার আকাশের দিকে তাকালো। নীল, রাইট। তুমি কাঁদছো? সৌমিকের কথায় গালে হাত দিয়ে দেখে সত্যি চোখে পানি। নীল এতক্ষণ বুঝতেই পারেনি ওর চোখে জল। শিবিনের কথায় তুমি কষ্ট পেয়েছো? ওর কথায় কিছু মনে করো না। অ্যাকচুয়ালি পরি ওর আত্মা বলতে পারো। পরির সাথে কেউ কিছু করলে বা ওকে কষ্ট দিলে শিবির নিজেকে ঠিক রাখতে পারে না, জ্যান্ত কবর দিয়ে দেয়। 13 বছর আগে ওর সেই খারাপ ইনসিডেন্ট এর পর শিবির নিজেকে নিয়ে আরও সিরিয়াস হয়ে যায়। পরি কাউকে পরোয়া করে না, শুধু শিবিনের অভাব অ্যাফেকশনের জন্য। আগে কিন্তু পরি একদম এরকম ছিল না। ও খুব মিষ্টি শান্ত মেয়ে ছিল, সবাইকে খুব ভালোবাসতো। ওর মা বোন ওকে এত অবহেলা করতো, কখনো ভালোবাসতো না। তারপরও কোনো অভিযোগ ছিল না ওদের প্রতি। এত পিচ্ছি একটা মেয়ে, তবুও খুব ম্যাচুরড ছিল। ওর পাকা পাকা কথা শুনে যে কেউ ওকে ভালোবাসতে বাধ্য। সেই হাসি খুশি মেয়েটা 15 বছর আগেই হারিয়ে গিয়েছিল। তারপর 13 বছর আগেই সেই ইনসিডেন্ট ওকে পুরো চেঞ্জ করে দেয়। নীল এবার ঘুরে সৌমিকের দিকে তাকালো। কি হয়েছিল শ্রীর সাথে? তুমি তো জানো, শিবিনের মামা মামি পরে রিয়েল বাবা মা না। ওর বাবা মা কে সেটা শিবিনের মামি জানেন না। তাই উনি ভাবতেন হয়তো কারো পাপের ফলও বা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন। তাই প্রথম থেকেই পরীকে উনি একদম পছন্দ করতেন না। আর রাঁচিকে তো চেনই, রাঁচি ওর মায়ের মতো। পরীকে সহ্য করতে পারতো না, কারণ সুমন আঙ্কেল রাঁচির থেকে পরীকে বেশি ভালোবাসতেন। আঙ্কেল আন্টিকে দিয়ে প্রমিস করেছিলেন পরীকে মায়ের ভালোবাসা না দিলেও কখনো যেন পরি জানতে না পারে পরীর মা বাবা ওরা না। তাই উনি সেটা কখনোই কারোর সামনে প্রকাশ করতেন না। বাট ওনার রাগ থেকেই যত যা পরীকে কষ্ট দিয়ে উনি বের করতেন। একবার ওদের ফ্যামিলি কক্সবাজার ঘুরতে গিয়েছিল। সমুদ্রের পানিতে নেমে খেলছিল রাঁচি আর পরি। রাঁচি ইচ্ছে করেই গভীর সমুদ্রে পড়ে যাওয়ার অ্যাক্টিং করে। পাশেই ছিল সুমন আঙ্কেল। উনি রাঁচিকে পানি থেকে তুলে আনেন। কিনারায় উঠিয়ে রাঁচি সব ব্লেম পরির উপর দিয়ে দেয়। পরি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। পরির কথা সেদিন না শুনেই আঙ্কেল পরিকে চড় মেরেছিল। পরি আঙ্কেলকে সত্যি খুব ভালোবাসতেন, নিজের মেয়েই ভাবতেন। বাট অহেতুক চড়কে সেদিন ছোট্ট পরির হৃদয়ে অনেক বড় আঘাত লাগে। সবাই ওকে কষ্ট দেয়, মেনে নিয়েছিল। বাট ওর বাবা কি করে ওকে মারতে পারলেন? আর সাথে ছিল আন্টির মার আর বকা। তারপর থেকেই পরি আঙ্কেলের কাছে বেশি যেত না, একা থাকতো। তার কিছুদিন পর রাঁচি খেলতে গিয়ে হোঁচট খেয়ে সিঁড়ি দিয়ে পড়ে পা ভেঙে ফেলে। তার ব্লেমও পরির উপর দিয়ে দেয়। পরি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এসব শুনে আন্টি পরিকে অনেক মারেন, মেরে সেন্সলেস করে ফেলেন। তখন আঙ্কেল রাঁচির সাথে হসপিটালে ছিলেন, তাই এসব কিছু উনি জানতেন না। বাসায় এসে পরির এই অবস্থা দেখে উনি তখনই পরীকে হসপিটালাইজ করেন। শিবিন খবর পেয়ে তখনই বিডি চলে যায়। পরীর সারা শরীর ইনজিউ ছিল। এসব দেখে শিবিন সহ্য করতে পারেননি, জোর করে পরীকে সাথে করে নিয়ে চলে আসেন কলকাতায়। তারপর পরি বেশ ডিপ্রেশনে ছিল। ছোট্ট একটা বাচ্চা, বাবা মাকে ছাড়া থাকবে কি করে? আর তখন শিবিনের ট্রেনিং ছিল। শিবিন পরীকে ছেড়ে যেতে চাইছিল না। শিবিনের বাবা মা নিজেদের ওপর পরির রেসপন্সিবিলিটি নিয়ে শিবিনকে নিশ্চিন্তে যেতে বলেন। শিবিনের বাবা মা পরীকে খুব ভালোবাসতেন, পরীকে একটা নর্মাল লাইফ দেওয়ার অলওয়েজ চেষ্টা করতেন। ওনারা নিজেদের মেয়েই ভাবতেন পরীকে। সবার ভালোবাসা পেয়ে আবারও আগের মতো হয়ে যাচ্ছিল পরি।
এখানের একটা স্কুলে অ্যাডমিট করায় পরীকে। পরী পড়াশুনো বন্ধুবান্ধব সব নিয়ে ভালোই চলছিল। তারপর নীল পরের কথা শোনার জন্য সৌমিকের দিকে তাকিয়ে আছে, বাট সৌমিক এসব না বলে বলল, আমি শুনেছিলাম রাঁচিকে তুমি ভালোবাসতে। পরী জোর করে তোমাকে বিয়ে করে। পরী ছেলেদের একদম টলারেট করতে পারতো না। তোমাকে কিভাবে ভালোবেসেছে আমি জানি না, তবে শুধু এটুকুই বলবো, পরী বাইরে থেকে যতটা স্ট্রং, ভেতরে তার থেকেও অনেক বেশি উইক। ও মেন্টালিটি শিক। ও লাইফে ভালোবাসা থেকে কষ্টটা বেশি পেয়েছে, তাই সবার মাঝে নিজের জন্য একটু ভালোবাসা খোঁজে। তোমার একটু ভালোবাসা ওকে পুরো সুস্থ করতে পারে নীল। তোমার অবহেলা ওকে আরও অসুস্থ করে ফেলবে। ওকে খুব ভালোবাসি ভাইয়া, সুস্থ করব আমি ওকে, ওর লাইফ আমি চেঞ্জ করব। এই সুযোগ পাবে কিনা আই ডোন্ট নো। শিবিন পরীকে তোমার কাছে কখনোই থাকতে দেবে না। তোমরা কি কি করেছো ওর সাথে এভরিথিং শিবিন জেনে গেছে। পরী বিডি যাওয়ার পর থেকে আমরা কিছু সিরিয়াস কেস নিয়ে ভীষণ বিজি হয়ে পড়েছিলাম। তারপর দুটো সিক্রেট মিশন, এজন্য পরীর সেরকম খোঁজখবর রাখতে পারিনি। তাই এত বড় ব্লান্ডার পরী করে ফেলেছে। পরশু বাসায় ফিরেই তপুর সাথে দেখা করে আর ভয়ে শিবিনকে সব বলে দেয় তপু। এবার আমি তোমাকে একটা অ্যাডভাইস দেই, তোমাকে শিবিনের কাছে যেভাবেই হোক প্রমাণ করতে হবে তুমি পরীকে শিবিনের মতো করেই ভালোবাসো। তাহলেই পরীকে তুমি পাবে, না হলে শিবিনের পরামর্শ ছাড়া ওর ছায়াও দেখতে পাবে না তুমি। শ্রীর জন্য আমি সব করতে পারবো, ওকে আমার কাছ থেকে কখনোই দূরে যেতে দিব না। নীল অন্যদিকে ঘুরে হাতের মুঠ শক্ত করে বলল, রাঁচির জন্য সবকিছু হয়েছে, ছাড়বো না ওকে। সবকিছু জবাব দিতেই হবে রাঁচিকে। আমি আসছি রাঁচি, খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি, বাট এবার তোমার সেই ফালতু লাভার হয়ে না, আমার পরীর হাজব্যান্ড হয়ে। এদিকে রাজশ্রী খুব উত্তেজিত হয়ে পড়েছে নীল ফোন ধরছে না দেখে। তবুও ফোন ধরছে না। নীলের সাথে সকাল থেকেই কোনো কন্ট্যাক্ট নেই রাজশ্রী শুধু তপু আর নীলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। ফোন রেগে সকালেই ভেঙে দিয়েছিল, তাই ওর লোক রাজশ্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। সৌরভ নীলিমাও চেষ্টা করছে রাজশ্রীকে শান্ত করার, বাট ও দরজায় খুলছে না। ভেতর থেকে ভাঙচুর করছে রাজশ্রী। কেন নীল ওর ফোন ধরবে না? মেঘার সিচুয়েশন আউট অফ কন্ট্রোল দেখে সমুদ্রকে ফোন দিল। সমুদ্র রাজশ্রীর উপর রেগেছিল, তাই কাল থেকে রাজশ্রীর সাথে কোনো কথাই বলেনি। এখন মেঘার কাছ থেকে সব শুনে ও রাগ করে আর থাকতেই পারেনি, জলদি বেরিয়ে পড়ে। সমুদ্র দরজার সামনে এসে নক করে, বাট ভেতর থেকে কোনো আওয়াজ এখন আসছে না। এবার সমুদ্র আদুরে গলায় বলল, প্রিন্সেস প্লিজ দরজাটা খোল। তুই যদি আমাকে একটু ভালোবেসে থাকিস তাহলে এখন দরজা খুলবি, আর না হলে আজকের পর থেকে আর কখনো আমাকে পাবি না, চলে যাব আমি। সমুদ্রের কথা শেষ হতে রাজশ্রী দরজা খুলে দেয়। সমুদ্রের ভেতরে গিয়ে রাজশ্রীকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর? এমন পাগলামো করছিস কেন? তোকে এভাবে দেখলে আমার খুব কষ্ট হয়, কেন বুঝিস না? I want Neil. I want to talk with Neil right now. রাজশ্রী চিৎকার করে কথাটা বলল। সমুদ্র ওর ফোন বের করে নীলকে কল দিল, বাট ওপাশ থেকে নীল কল রিসিভ করলো না। এদিকে রাজশ্রীকে শান্ত করতে পারছে না সমুদ্র। প্রিন্সেস প্লিজ আমার কথাগুলো শোন। নীল হয়তো বিজি বা ফোনও ওর কাছে নেই, তাই ধরতে পারছে না। তুই প্লিজ একটু শান্ত হয়ে বস। না, আমি কথা বলবো এক্ষুনি। আমাকে জাস্ট 5 মিনিট সময় দে, আমি কথা বলার ব্যবস্থা করছি। সমুদ্র রাজশ্রীকে বসে ফোন দেবে, তখনই ল্যাপটপে নীলকে দেখা যাচ্ছে। সমুদ্র টেবিলের ওপর থেকে ল্যাপটপটা হাতে নিল। নীল বাসায় এসে ড্রয়িং রুমে বসেছে, দেখে খুব আপসেট মনে হচ্ছে। শ্রীনীল। রাজশ্রী চোখ তুলে তাকালো, নীলকে দেখে বলল, ও আমার কল রিসিভ করছে না কেন? ফোন হাতে নেই, কল রিসিভ করবে কি করে? কাল তো ফিরে আসছে, প্লিজ একটু ওয়েট কর। কাল এলে নীলকে জিজ্ঞেস করে নিস কেন কল রিসিভ করেনি। রাজশ্রী কিছু বলল না, এখনো রাগ কমেনি, সেটা সমুদ্র বুঝতে পারছে। আমার কথা প্লিজ শোন, কিছু খেয়ে রে, ঘুমিয়ে পড়। ঘুম থেকে উঠেই দেখবি নীল তোর সামনে। তুই এখন যা। তুই না ঘুমালে আমি যাব না। সমুদ্র, আমার যদি এখন এখান থেকে চলেই যেতে হয় তাহলে এই দেশে ছেড়েই চলে যাব। একদম ব্ল্যাকমেল করবি না। মেঘ। সাথে সাথে মেঘা খাবারের প্লেট নিয়ে রুমে হাজির হলো। খাওয়ানোর চেষ্টা করলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমিও সকাল থেকে কিছু খাইনি। সমুদ্র করুণভাবে রাজশ্রীকে বলল। সমুদ্র সত্যি রাজশ্রীর ওপর রেগে কিছুই খায়নি। রাজশ্রী কিছু না বলে রুম থেকে ব্যালকনিতে চলে গেল। সমুদ্র খাবার নিয়ে ব্যালকনিতে গেল। কতদিন ধরে বলতো তোকে খাইয়ে দিই না, আর তুইও দিস না, প্লিজ আজকে আমাকে খাইয়ে দিবি? সমুদ্র বেশ আদুরে গলায় কথাটা বলল। রাজশ্রী এবার সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রের মুখ দেখে আর না করতে পারলো না, বসে পড়ল। সমুদ্রের মুখে হাসি ফুটে বলল। রাজশ্রী আগে সমুদ্রকে খাইয়ে দিয়ে লাগলো,
তারপর সমুদ্র মেঘার সামনে এসে বলল, আমিও খাইনি, কেউ আমাকে খেতে দাও প্লিজ। বাচ্চাদের মতো কথাটা বলল মেঘা। মেঘার কথা শুনে সমুদ্র রাজশ্রী দুজনে হেসে দিল। মেঘা ওদের সামনে বসলো আর সমুদ্র রাজশ্রী দুজনেই মেঘাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে সমুদ্র রাজশ্রীকে ঘুম পাড়িয়ে বাসায় গেল আর রাজশ্রীর পাশে মেঘাকে রেখে গেল। নীলিমা রাজশ্রীর কাছেই থাকলো। আবার কখন পাগলামি শুরু করে দেবে। এদিকে নীল সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাত রাজশ্রীর কথা ভেবেছে। রাজশ্রীর সাথে কথাও ইচ্ছে করে বলেনি। নীলের ভীষণ কষ্ট হচ্ছিল। কি করে এত বড় ভুল করলো? ওর পরীকে চিনতে পারলো না। আর রাজি কেন এমনটা করলো? রাজি কেন নীলকে মিথ্যে বলল? নীল দেশে এসে ওর পরীকে খুঁজতে লেগে যায় আর পেয়েও যায়। শিবির